জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য এবং 2 জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। পরে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হবে জেলেদের সুরক্ষা নিশ্চিত করা, যেন কেউই বৈষম্যের শিকার না হয়। মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলাপ করছে মন্ত্রণালয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। ব্যাপক মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। বর্তমানে আমিষের চাহিদা মেটাতে মাছের অবদান অনেক বেশি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ঠিক সময় নিষেধাজ্ঞা মানলে মাছের প্রাপ্তি বাড়বে, না হলে একসময় মাছ বিলুপ্ত হয়ে যাবে। আমাদের দেশের জনগণের প্রাণীজ আমিষের চাহিদা বিরাট অংশ পূরণ হয় মাছ থেকে। খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। নদী শাসনের কথা সবাই বললেও নদী পালনের কথা কেউ বলে না, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, মৎস্য শিল্প নিয়ে দেশে শিল্প গড়ে তুলতে হবে, যার জন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না। তা সে শাসন করতে চাই আমরা। আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নিতে সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ, পণ্য বহুমুখীকরণ, বেসরকারি সংগঠন, রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য ও 2 জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হয়। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে 17 আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। 8ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামে এক শিক্ষার্থী। একই সাথে সাক্ষ্য দেন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ঝিনাইদহের ছাত্র জনতার উপর হামলা সহ অন্তত 3টি মামলা রয়েছে। গত বছরের 5 আগস্টের পর থেকেই পলাতক ছিলেন তিনি। সবশেষ রোববার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। তাকে ঝিনাইদহে আনা হচ্ছে। আজ সাবেক এই এমপিকে আদালতে তোলা হবে। আঠারো বছর আগে বরখাস্ত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌমত্ব ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। 2022 সালের 1 সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও 4টি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এর রায় দেন। এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামী তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া 85 জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়।
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরে বাংলা নগরের নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দাবি করেন, পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। আমরাও তো রাজনীতি করি এবং অনেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করি। এদেশের মানুষ পিআর কি অধিকাংশ মানুষ তারা জানে না, এবং এটা কি সিস্টেমে হবে না হবে, এটার অন্যান্য কি বিষয় সেটা তারা জানে না। অন্য যারা বলছেন তাদের উদ্দেশ্য কি আছে জানি না, কিছু হয়তো আমরা উপলব্ধি করি, সেটা আমি বলতে চাই না। তবে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথী, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দেবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। ভোরে নগরের আকবর শাহ থানা সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। আহত অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে একজন মারা যান। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহত আহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী। তারা জাল নিয়ে পটিয়ার পাশের উপকূল এলাকায় যাচ্ছিলেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জোয়ারের পানি বেড়েছে। ঢেউয়ের আঘাতে ভোলার চরফ্যাশনে 250 মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ফলে এখানকার প্রায় 2000 পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে বাঁধ সংস্কারের কাজ চললেও ব্লক স্থাপনের দাবি এলাকাবাসী। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 21টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলার চরফ্যাশন উপজেলা, যার দুই প্রান্তে রয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। আর এই নদী ভাঙনে প্রতি বছর ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে শত শত মানুষ। ভাঙন ঠেকাতে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সঠিকভাবে কাজ না করার ফলে প্রতিনিয়তই নদীতে বিলীন হচ্ছে এসব এলাকা। এই জায়গাটা প্রতি বছরই বর্ষায় 2-3 বার করে এইভাবে ভাঙে নষ্ট হয়, আর এইভাবে রিপেয়ারিং করা হয়, কিন্তু ওইভাবে মজবুত করে কাজ করা হয় না। সরকার হয়তো ব্যাপক টাকা খরচ করে এই জায়গার জন্য, কিন্তু টাকা কোনো কাজে লাগে না। বরাদ্দের কামটা আমাকে ঠিকমতো নেয় না। ঠিকমতো আমার কাজ হইলে আমাকে বেরিটা দিত না, আমার দেশের সম্পদটা নষ্ট হইতো না। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে উপজেলার খেজুরগাছিয়ায় জুনের প্রথম দিকে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। বাঁধটি সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে 45 লাখ টাকা বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড 2। পরে দরপত্রের মাধ্যমে বাঁধ সংস্কারের কাজ পান 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসনের বেঁধে দেয়া 2 মাসের সময়ের মধ্যে তাদের বাঁধ নির্মাণের মাটি ভরাটের কাজ করলেও তা জোয়ারের ঢেউয়ের আঘাতে বিলীন হয়ে গেছে। ব্লক দিয়ে এটাকে সুন্দরভাবে টেকসই এটা অস্থায়ীভাবে করা হচ্ছে। টেকসইভাবে একটি বাঁধ নির্মাণ করলে অত্র এলাকার মানুষ ঝুঁকি থেকে রক্ষা পাবে। এরই মধ্যে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের ঢেউয়ের আঘাতে বাঁধটি দ্বিতীয় দফায় ভেঙে যায় 90%। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুনরায় বাঁধটি নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেয় ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে। বর্তমানে খেজুরগাছিয়া ভাঙন কবলিত বেড়িবাঁধটিতে মাটি ভরাটের কাজ চলমান থাকলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণে ব্লক স্থাপনের দাবি এলাকাবাসীর। টেকসই বেড়িবাঁধ না হইলে, ব্লকের ব্যবস্থা না হইলে যে কোনো সময় বেড়িটি ভেঙে দিতে পারে। এটা ব্লক নাই দিকে আমাকে এই জায়গাটা ভাঙ্গা যায়। এভাবে কাজ করে গেলে এই দুর্ভোগ আমরা আবার ভোগ করতেই হবে। সম্প্রতি উপজেলায় নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রণালয় থেকে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে যে যত দ্রুত সম্ভব এই নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ ক্রমে নির্দেশ প্রদান করা।
করা হলো। ভাঙন রোধে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বোর্ডের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে আমাদের ডিজাইন প্রণয়ন সাপেক্ষে আমরা কিন্তু ডিপিপি প্রস্তাবনা প্রেরণ করব। এই ডিপিপিগুলো অনুমোদন হলে আমরা কিন্তু ওই ভাঙনগুলো রোধে পার্মানেন্ট কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ভাঙন কবলিত এলাকার মানুষের একটাই দাবি, কর্তৃপক্ষ দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পাশাপাশি 3টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি মসজিদ ও একটি কবরস্থান, আর সবগুলোতে যাতায়াতের রাস্তা একটি, কিন্তু প্রায় 3 কিলোমিটারের রাস্তাটি জরাজীর্ণ। বর্ষা মৌসুমের সামান্য বৃষ্টিতে কাত পানিতে পরিণত হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন পরিস্থিতিতে আশঙ্কাজনক হারে ঝরে পড়ছে শিক্ষার্থীর সংখ্যা। যুগ যুগ ধরে চলার রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিনিধি সারোয়ার হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দূর থেকে দেখে মনে হবে এ যেন ফসলের মাঠ। মাটির রাস্তায় কাঁদা পরিপূর্ণ, পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া কওমি মাদ্রাসা, বড়দিয়া দাখিল মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একই বাউন্ডারির মাঝে রয়েছে মুসল্লিদের জন্য বড়দিয়া জামে মসজিদ ও কবরস্থান। 3টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 5টি গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াতের জন্য রয়েছে একটি মাত্র সংকীর্ণ মাটির রাস্তা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে পুরোপুরি কাদা পানিতে ভরে থাকে সড়কটি। প্রায় 3 কিলোমিটার এই কর্দমাক্ত মাটির রাস্তা পাড়ি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এজন্য ক্ষুদে শিক্ষার্থীদের অনেক সময় কাদা মাটিতে পড়ে বই খাতা, নষ্ট হয় পোশাক। আমাদের স্কুলে আসার সমস্যা হয়, হাঁটু ভর্তি কাদা পানি হয়ে যায়, আমাদের আসার সমস্যা, আমরা আসতে পারি না। ছাত্রছাত্রীদের যাতায়াত অসুবিধা হয়, আষাঢ় মাস আসলে এ জায়গায় কেউই পড়ালেখা করতে আসতে পারে না। এছাড়া কাদামাটি ঠেলে মসজিদে যেতে চরম ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। এলাকার কারো মৃত্যুর পর মরদেহ দাফন করার জন্য কবরস্থানে যেতে ভোগান্তির যেন শেষ থাকে না। জরাজীর্ণ রাস্তাটির বেহাল দশা নজরে আসেনি কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আমরা চাই একটি সুন্দর রাস্তা এবং যাতে আমাদের আসতে সুবিধা হয়, যাতে আমাদের কোনো কষ্ট না হয়। এই রাস্তা না হলে এখানে প্রায় 700 থেকে 800 ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাদের পড়াশোনা এক জায়গায় ধরতেছে। রাস্তাগুলো এমনভাবে কাদা হয় যে ছেলেমেয়েরা আসতে কারো বই পড়ে যায়, কেউ আষাঢ় খেয়ে কাপড় নষ্ট হয়ে যায়, বিধায় তারা প্রতিষ্ঠানে আসতে পারে না। রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর যেন ভোগান্তি দূর হয়, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এই অর্থ বছরে আমরা এই সরকারি যে বরাদ্দ থাকে বিভিন্ন টিআর কাবিকা থেকে শুরু করে অন্যান্য বরাদ্দ, সেখান থেকে আমরা এই রাস্তাটি করে সাধারণ মানুষের যান চলাচলের উপযোগী থেকে শুরু করে সাধারণ মানুষ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী যেন ভালোভাবে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে। রাস্তাটি সংস্কারের দাবিতে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে যোগ দেন গ্রামবাসীও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা ও পালানোর অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 3 গ অনুযায়ী পলায়ন এর শাস্তিযোগ্য অপরাধের অভিযুক্ত হওয়ার বিধি 12 উপবিধি 1 অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এতে আরও বলা হয়েছে সাময়িক বরখাস্তকালীন সময়ে উপরোক্ত কর্মকর্তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশনের 24 ঘণ্টায় 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহিদুল ইসলাম ইলাদ মাহিদ ও সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অসুস্থ অবস্থায় অনশনে রয়েছেন গণিত বিভাগের ছাত্র আরমান হোসেন ও গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের রুমাইনুল ইসলাম রাজ। এদিকে সকাল 11:30টায় শিক্ষার্থীদের সাথে অনশনে বসেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলীও। আজকে সকালবেলাও মাননীয় উপদেষ্টার সাথে কথা হয়েছে। আমাদের ইউজিসি আমাদের সচিব মহোদয় ফোন করেছেন। আমি শিক্ষা উপদেষ্টার পিএসের সাথে কথা হয়েছে। আসিফ সচিব ভূঁইয়ার পিএস ফোন করছিল। তারা সকলে মিলে আমরা ইউজিসিকে অলরেডি
কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। যে মিটিংয়ের ডেটটা ঘোষণা করলে মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভেটিংয়ের যে কাজটা সেটা শেষ হয়ে যাবে। কক্সবাজার টেকটাফ সড়ক অবরোধ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকাল থেকে সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় এই কর্মসূচি শুরু করে তারা। এর আগেও একবার সড়ক অবরোধ করেছিলেন শিক্ষকরা, পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছিলেন, কিন্তু দাবি পূরণ না হওয়ায় সোমবার আবারও অবরোধ শুরু করে। আন্দোলনকারী শিক্ষকরা জানায়, বিনা কারণে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় 1250 শিক্ষককে ছাঁটাই করা হয়। পরে তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় 40 জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। দেশটির জরুরি সংস্থা রোববার জানিয়েছে, উত্তর পশ্চিমা সোকোটো রাজ্যে ওই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা নিখোঁজ হওয়া 40 জনের বেশি মানুষকে উদ্ধারে কাজ করছেন। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় 10 জনকে উদ্ধার করা হয়েছে এবং 40 জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। NEMA জানিয়েছে, তাদের সোকোটো অপারেশন অফিস মর্মান্তিক এই দুর্ঘটনার পর উদ্ধার প্রচেষ্টার সহায়তা করার জন্য একটি টিম মোতায়েন করেছে।